অনেক ফার্স্ট টাইম বায়ার বাড়ি কেনার সময় টাকা ধার করেন। তাছাড়া বাড়ি কেনার সাথে আরও অনেক খরচ জড়িত। এই খরচগুলিও তাৎপর্যপূর্ণ, আর তাই সেগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ। বাড়ি কিনতে প্রত্যাশিত খরচের সাথে কখনো কখনো অপ্রত্যাশিত ফিও যোগ হতে পারে। আমি মাহবুব ওসমানী, আপনাদের পরিচিত রিয়েল এস্টেট এজেন্ট, রাইট অ্যাট হোম রিয়েলটি ব্রোকারেজের সঙ্গে রয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু কানাডায় বাড়ি কেনার খরচ। এই খরচের একটা ব্রেকডাউন আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে, ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট হলো আপনার নতুন বাড়ির মোট খরচের অংশবিশেষ। আপনার ডাউন পেমেন্ট হতে হবে আপনার সংগ্রহে থাকা অর্থ, যেমন আপনার কোনো একটি সঞ্চয় অ্যাকাউন্টের অর্থ, কিংবা আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া কোনো উপহার, অথবা আপনার প্রথম হোম সেভিংস অ্যাকাউন্ট, বা আপনার যদি কোনো অবসরকালীন সঞ্চয় মানে আরআরএসপি থাকে, আরআরএসপিতে অর্থ রাখা থাকে সেটি। ডাউন পেমেন্টের জন্য আপনার কি পরিমাণ অর্থ প্রয়োজন তা নির্ভর করে কানাডা সরকারের নির্ধারিত নিয়ম অনুসারে বাড়ির দামের উপর। যেমন বাড়ির দাম যদি $5 লাখ বা এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে ন্যূনতম 5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়িটি কিনতে পারবেন। এখন এটি হলো ন্যূনতম 5%, 5 লাখের নিচে হলে। 5 লাখ থেকে শুরু করে 1.4 মিলিয়ন, অর্থাৎ 14,99,999 পর্যন্ত আপনারা 10% ডাউন পেমেন্ট লাগবে। অর্থাৎ প্রথম 5 লাখের জন্য 5%, তার পরের 9,99,999 যোগ করতে হবে 5 লাখের সঙ্গে, তাহলে হয় 14,99,999। সো প্রথম হচ্ছে 5%, তারপরের এই অংশের জন্য হচ্ছে 10% আপনাকে ডাউন পেমেন্ট থাকতে হবে। 15 লাখ অর্থাৎ $1.5 মিলিয়ন উপরে যদি হয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই 20% ডাউন পেমেন্ট দিতে হবে। এখন এই 20% ডাউন পেমেন্ট দিয়ে যেসব ক্রেতারা বাড়ি কিনতে চান, তাদেরকে মর্টগেজ ইন্স্যুরেন্স নিতে হয় না, কিন্তু 20%-এর নিচে যদি বা এর কমে যদি ডাউন পেমেন্ট দিয়ে কেউ কিনতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটা মর্টগেজ ইন্স্যুরেন্স, লোন ইন্স্যুরেন্স যেটা আমরা বলি, সেটি নিতে হবে। এবং সেটি আপনার যে টোটাল মর্টগেজ অ্যামাউন্টটা থাকবে তার সঙ্গে যুক্ত হবে, এবং এতে করে আপনার মাসিক যে মর্টগেজ পেমেন্ট সেটি কিন্তু বেড়ে যাবে। 2 নাম্বার, ডিপোজিট। এটি বাড়ি কেনার চুক্তি স্বাক্ষর আহ, যখন আমরা করি, বায়ার যখন সেলারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন, বাড়ি কেনার এগ্রিমেন্ট করেন, তখন একটা ডিপোজিট বা আমানত দিতে হয়। এই ডিপোজিটটি ডাউন পেমেন্টের অংশ হিসাবে গণ্য হবে। ডিপোজিটের অর্থ কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন যেটি ফেরতযোগ্য নয়। তাই আপনি যদি বাড়িটি কেনার চুক্তি ভঙ্গ করেন, তাহলে সেই ডিপোজিট বা আমানতটি হারা আহ, যতটাই রাখেন না কেন, যে ডলারটাই থাকুক না কেন সেখানে, সেটি আপনি ধরে রাখতে পারি আমরা যে সেটি আপনি হারাতে পারেন। সেটি তখন সেলার বা যিনি বিক্রেতা আছেন তিনি সেটি বাজেয়াপ্ত করতে পারেন। কানাডায় আমরা যারা বাড়ি কেনাবেচা করছি, এখানে এখানে আসলে ডিপোজিট দেওয়ার কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। তবে বাড়ির দামের 5% ডিপোজিট দেওয়ার একটা প্রবণতা আমরা দেখি। 5% বলতে যেমন ধরেন, আপনি যদি একটা $5 লাখ প্রপার্টি কিনতে চান, তাহলে 5%-এ আসছে 25,000। যদি একটা $1 মিলিয়ন প্রপার্টি কিনতে চান, সেক্ষেত্রে 5% হয় এর $50,000। তো এরকম একটা প্রবণতা আমরা দেখি যে 5% স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা লক্ষ্য করি। এবং এই ডিপোজিটটা দেওয়ারও একটা নিয়ম আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে আপনার অফার বা আপনার যে এগ্রিমেন্টটা সেলারের সঙ্গে হওয়ার পরে 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে এই অর্থটা সেলারকে দিতে হবে। এখন সেলারকে আপনি কিভাবে দিবেন? সেলারের যে ব্রোকারেজ রয়েছে, সেই ব্রোকারেজের ট্রাস্ট অ্যাকাউন্টে এটি থাকবে ক্লোজিং ডেট পর্যন্ত। তার আগে একটু বলে নেই, আমি বলছিলাম যে 5% ডিপোজিট, যেটা একটা সাধারণ প্র্যাকটিস, কিন্তু অনেক সময় এটা নেগোশিয়েট করা যায়। এখন
ধরেন আপনি 4% দিলেন। সেলার যদি দেখে যে হ্যাঁ তার কাছে ওরকম আর কোনো ভালো অফার নেই, তখন আপনার ওই 4% ডিপোজিটটাও সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। আবার অনেক সময় আমরা লক্ষ্য করি যখন মোটামুটি সেলার্স মার্কেট থাকে, অর্থাৎ মার্কেট পুরো গরম, প্রচুর বায়ার মার্কেটে, প্রপার্টি কম, একটা বাড়ির পেছনে 10 জন, 15 জন, 20 জন, 50 জন বায়ার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তখন আসলে 5% ডিপোজিট দিয়েও অনেক সময় এই বাড়ি পাওয়া যায় না। তখন দেখা গেল কেউ 7% দিয়েছেন, কেউ 10%, কেউ 20%ও অনেক সময় ডিপোজিট দিয়ে দেন। তো তখন কিন্তু এই বিডিং ওয়ার যখন আমরা বলি, তখন আসলে এই 5%-এর যে প্র্যাকটিসটা সেটা খাটে না। তো তার মানে হলো এটা আসলে নেগোশিয়েট করা পসিবল। মার্কেট খারাপ হলে আপনি কম দিয়েও নেগোশিয়েট করতে পারেন, মার্কেট ভালো হলে তখন আসলে 5% দিয়ে অনেক সময় লাভ হয় না। তো 5%টা কেন যে ধরে রাখা হয়, যে সেলার তখন মনে করেন যে এই বায়ার হচ্ছে অনেক সিরিয়াস একজন বায়ার। কিন্তু আপনি যদি 5%-এর যে এখন 1% দেন, 2% দেন, সেটা আসলে একদমই মামুলি। তখন সেলার মনে করেন যে না, এই বায়ার আসলে সিরিয়াস না। তা আমরা যেটি বলছিলাম যে মূলত বিডিং ওয়্যার বা প্রতিযোগিতামূলক যে মার্কেটটা যদি যদি আমরা দেখি, তখন এরকম একটা ঘটনা ঘটে। অনেক সময় এই ডিপোজিটটা লয়ারের ট্রাস্ট অ্যাকাউন্টেও থাকতে পারে, সেলারের যে লয়ার তার ট্রাস্ট অ্যাকাউন্টেও জমা থাকতে পারে। মূলত ক্লোজিংয়ের সময়, যখন যে ডেটে প্রপার্টিটা ক্লোজ হবে, হ্যান্ডওভার হবে সেলার থেকে বায়ারের কাছে, সেই সময় দুই পক্ষের আইনজীবীরা রেজিস্টার্ড করেন প্রপার্টিটা। রেজিস্টার্ড করার সময় বায়ারের যিনি লয়ার থাকেন, তিনি বা আইনজীবী, তিনি একটা নির্দেশনা দেন, অথবা সেলারকে, এবং সেলারের ব্রোকারেজেরও একটা নির্দেশনা থাকে সেলারের লয়ারের কাছ থেকে পাওয়া। সেই নির্দেশনা মোতাবেক তারা ডিপোজিটের যে অংশটা ব্রোকারেজে জমা ছিল সেটি তারা রিলিজ করেন, অথবা লয়ারের ট্রাস্ট অ্যাকাউন্টে জমা থাকলে সেটি তারা রিলিজ করবেন নির্দেশনা অনুযায়ী। বায়ার এবং সেলার যে নির্দেশনা তাদের নিজ নিজ আইনজীবীকে দেবেন সেই অনুসারে। 3 নম্বরে হচ্ছে ক্লোজিং খরচ। মূলত রিয়েল এস্টেট এজেন্টদের, আমরা যারা রয়েছি, আমাদের উচিত, এবং আমি ব্যক্তিগতভাবে এটি সবসময় চেষ্টা করি আমার ক্রেতাদেরকে ধারণা দিতে বাড়ি কেনার আগে, যে এই বাড়িটি বা যে কোনো বাড়ি আপনারা কিনতে যান না কেন, আপনার কমন কি কি খরচ রয়েছে সেটি আপনারা আগে থেকে জানেন। ডাউন পেমেন্টটা আমরা জানলাম, ডিপোজিটটা ইটস আ পার্ট অফ ডাউন পেমেন্ট সেটা আমরা জানলাম, কিন্তু এর বাইরেও আর কি খরচ রয়েছে, সেই খরচগুলোর মধ্যে আমরা যেরকম আইনজীবী, যেটি আমি বলছিলাম যে আইনজীবী আপনাকে হায়ার করতে হবে, বায়ারের জন্য তার আইনজীবী কাজ করবেন, সেলারের জন্য তার আইনজীবী কাজ করবেন, প্রত্যেকের আইনজীবী তার তার মতো করে ফি নেবেন। এটা গেল একটা। ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স, বাড়ি কিনতে গেলে সিটিকে ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স দিতে হয়। এটি আপনারা যারা বিশেষ করে আহ, অ- কানাডার অন্টারিওর, আমরা যদি টরন্টোর কথা বলি, টরন্টোতে যারা বাড়ি কিনছেন বা কিনেছেন বা কিনবেন, তারা জানেন যে এখানে দুইটা ট্যাক্স রয়েছে, একটা মিউনিসিপ্যাল ট্যাক্স, একটা প্রভিন্সিয়াল ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্সটা এখানে আসলে এডিশনাল। তো প্রভিন্সিয়াল ট্যাক্স এইটা আপনি টরন্টোর বাইরে যে কোনো সিটিতে, অন্টারিও প্রভিন্সের মধ্যে আপনি কিনতে যান, সেখানে আপনাকে এই ট্যাক্সটা দিতে হবে, যেটা হলো প্রভিন্সিয়াল ট্যাক্স। আর যেটা বলছিলাম যে মিউনিসিপ্যাল ট্যাক্স, এটি শুধুমাত্র টরন্টোর জন্য। টরন্টোতে এই ট্যাক্সটাও মোটামুটি সিমিলার টু প্রভিন্সিয়াল ট্যাক্সের মতোই, একই রকম। তবে এখানে ফার্স্ট টাইম হোম বায়ার যারা রয়েছেন তাদেরকে একটা রিবেট দেওয়া হয়। এই রিবেটটা সর্বোচ্চ $8,475। এটি হলো টরন্টোর জন্য। টরন্টোর বাইরে যদি কেউ কিনতে চান, সেই ক্ষেত্রে যেটি বলছিলাম যে একটা ট্যাক্স শুধুমাত্র প্রভিন্সিয়াল ট্যাক্স, এবং সেখানেও ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য একটা রিবেট রয়েছে। সেই রিবেটের পরিমাণ হচ্ছে $4,000। এটি হচ্ছে, মানে আপনার তো খরচের কথা তো আমরা বললাম, কিন্তু সাথে সাথে একটু রিবেটটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর এর বাইরে খরচ যদি আমরা দেখি, ল্যান্ড ট্রান্সফার ট্যাক্সের সাথে টাইটেল সার্চ ফি, লয়ারের অফিস তারা টাইটেল সার্চ করেন, যেই প্রপার্টিটা কার নামে রয়েছে সেটি সার্চ করা। টাইটেল ইন্স্যুরেন্স ফি, অনেক সময় আমরা
প্রত্যেকটা মানে অনেক সময় বলবো না, আমরা বলবো যে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে আসলে টাইটেল ইন্স্যুরেন্সটা নিতে হয়। মোস্টলি আমাদের এখানে কমন প্র্যাকটিস হচ্ছে শিকাগো টাইটেল ইন্স্যুরেন্স। আপনারা দেখবেন বাড়ি কিনতে গেলে এদের থেকে টাইটেল নিতে হয়, টাইটেল ইন্স্যুরেন্স নিতে হয়। এর বাইরে অন্যান্য প্রশাসনিক ফি রয়েছে, যেটা আপনার লয়ার যখন ক্লোজ করবেন তার আগে দিয়ে সেই চেক লিস্ট আপনাদেরকে দিবেন যে ক্যালকুলেশনের জন্য কোথায় কোথায় কি কি খরচ রয়েছে সেটার। এছাড়া অনেক সময় মর্টগেজ এজেন্টের ফিও থাকতে পারে, যদি মর্টগেজ এজেন্ট ইন্ডিভিজুয়ালি আপনার জন্য কাজ করে থাকেন, তিনি হয়তো কোনো ফি চাইতে পারেন। আর আহ, বিশেষ করে বাড়ির দাম এবং অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু এই ফিগুলো নির্ধারিত হয়। যেমন বাড়ির দাম বেশি হলে টাইটেল সার্চ এবং টাইটেল ইন্স্যুরেন্স ফি বেশি হবে। টাইটেল সার্চে যদি অনেক কিছু পড়ার থাকে, যে অসংখ্য পৃষ্ঠা পড়তে হবে লয়ার অফিসকে, তখন হয়তো চার্জ বেড়ে যাবে। আর আমরা সাধারণভাবে যেটা ধরে রাখি যে বাড়ির দামের 1.5% থেকে 4% পর্যন্ত ক্লোজিং কস্ট হতে পারে। আপনি যদি ধরেন ডাউন পেমেন্টের জন্য $50,000 সঞ্চয় করে থাকেন, তাহলে এর সঙ্গে আলাদা করে আপনার ক্লোজিং কস্টটাও ধরতে হবে, অথবা এই ডাউন পেমেন্ট থেকে সেই ক্লোজিং কস্টটা বাদ দিয়ে ধরতে হবে, যেটা আমি বলছিলাম যে 1.5% থেকে 4% পর্যন্ত হতে পারে। এছাড়াও খরচ টুকিটাকি, যেমন ধরেন আপনার হোম ইন্সপেকশন, যদি আপনারা কেউ হোম ইন্সপেকশন করেন সেখানে একটা খরচ রয়েছে। এছাড়া আহ, বাড়িটির মর্টগেজ পাওয়ার সময় অ্যাপ্রাইজাল করে ব্যাংকগুলো। অ্যাপ্রাইজাল বলতে যে বাড়ির যে মার্কেট ভ্যালু, প্রকৃত যে মূল্য ওই সময় মার্কেটে, সেটি আহ, আহ, যাচাই করা হয়। তো যাচাই করার জন্য ব্যাংক, তাদের নির্দিষ্ট লোকজন রয়েছে, লাইসেন্স অ্যাপ্রাইজার রয়েছে, তারা গিয়ে এই বাড়িটির দাম নির্ধারণ করেন। মূলত আমাদের এগ্রিমেন্ট অফ পারচেজ অ্যান্ড সেলের মধ্যে আহ, যে দামে বাড়িটি কেনা হচ্ছে, তারা আসলে যাচাই বাছাই করেন যে এই দামটা ঠিক আছে কিনা, নাকি এর থেকে কম দাম। যদি কোনো কারণে এর থেকে কম হয়, তখন কিন্তু অ্যাপ্রাইজাল ভ্যালু কম আসে, যেটা আমরা বলি। এবং অ্যাপ্রাইজাল ভ্যালু কম আসলে, ধরেন আপনার $6 লাখ দিয়ে আপনি একটা প্রপার্টি কিনেছেন, কিন্তু ব্যাংক আপনার অ্যাপ্রাইজ করলো এটা $5,80,000। তো বাকি যে $20,000 রয়েছে, এইটা কিন্তু অন টপ অফ আপনার, মানে যে ডাউন পেমেন্টটা আপনি চিন্তা করে রাখছিলেন যে 20% দিবেন, তার সঙ্গে এটা যুক্ত হবে, এই আরো $20,000। কারণ ব্যাংক আপনাকে 6 লাখের ভ্যালু দিচ্ছে না, ব্যাংক দিচ্ছে আপনাকে 5,80,000 ভ্যালু। এইটা হলো অ্যাপ্রাইজাল আসলে বেসিক্যালি। সো অনেক সময় বেশিও আসতে পারে অ্যাপ্রাইজাল ভ্যালু, তো বেশি আসলে তো ভালো, কিন্তু আপনি তো অলরেডি যে দামে কিনেছেন, ব্যাংক আপনাকে ওইটুকু টাকাই দিবে, এর থেকে তো আর বেশি দিবে না। তো এই হলো অ্যাপ্রাইজালের খরচ। এছাড়াও ক্লোজিং এর সময় আমরা দেখি যে, যেমন আমার রিসেন্টলি একটা ক্লোজিং এর ঘটনাই বলি। ব্যাংক থেকে আহ, যেমন $20,000 তাদের ডিপোজিট দেওয়া ছিল, 6,20,000 কেনা প্রপার্টি, কিন্তু 6 লাখ আর বাকি থাকে, যেটা সেলারকে পে করতে হবে। কিন্তু সেলারকে দেখা গেল লয়ার যে ক্যালকুলেশন, ট্রাস্ট লেজার যেটা আমরা বলি, সেটা পাঠিয়েছেন, সেটার মধ্যে লেখা আছে 6,445,000 বা এরকম সামথিং। তো আমার বায়ার সেটি দেখে আমাকে কল করলেন, প্রশ্ন করলেন যে এই 400, 450, $500 কিভাবে আসলো। তো আমি বললাম যে যেহেতু এটা লয়ার অফিস থেকে আপনাকে ট্রাস্ট লেজারটা পাঠিয়েছে, আপনার লয়ারের কাছে যখন আপনি সাইন করবেন, আপনাকে ডিটেলসটা তিনি তখন বুঝিয়ে দিবেন। তারপরেও আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, যেটা হয় যে এইসব ক্ষেত্রে বাড়ির ক্লোজিং এর সময় বিভিন্ন বিল যদি বিক্রেতার, সেলার যদি আগাম পরিশোধ করে থাকেন, যেমন ধরেন প্রপার্টি ট্যাক্স হতে পারে, পানির বা ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো যদি আগাম ধরেন এখন আপফ্রন্ট যদি পে করে থাকেন, দেখা গেল ওই মাসের ক্লোজিং 20 তারিখে, কিন্তু প্রথম 20 দিনের সহ পরের যে 10 দিন, সেই 10 দিনের টাকাও হয়তো সেলার পে করে দিয়েছেন। তা আপনাকে আসলে পরের যে 10 দিনের টাকা, সেটি তো আসলে সেলারকে ফেরত দিতে হবে। সিমিলার টু প্রপার্টি ট্যাক্স, ধরেন প্রপার্টি ট্যাক্স আমরা এমন হয় যে নভেম্বর মাসে আপনি পুরো নভেম্বর ডিসেম্বরের প্রপার্টি ট্যাক্স দিয়ে দিচ্ছেন। এখন আপনি হয়তো নভেম্বরের 15 তারিখে আপনার ক্লোজিং, সো এই যে বাকি যে 1.5 মাসের টাকাটা তো অলরেডি সেলার পে করে দিয়েছেন। তো এই সময়, ক্লোজিং এর সময় সেলার যে এক্সট্রা টাকাটা পে করে দিলেন, সেইটা আবার তাকে ব্যাক করতে হয়, ফেরত দিতে হয়। এখন সেইটা দুই পক্ষের লয়ার, ক্রেতা এবং বিক্রেতার যারা আইনজীবী রয়েছেন, তারা মিলে এটা একটা হিসাব করেন, করে তারা ক্রেতাকে জানান। আর মূলত এইভাবে করে তারা এটা সমাধান করে থাকেন। এছাড়াও যে খরচগুলো রয়েছে, যেমন ধরেন বাসায় যে অ্যাপ্লায়েন্সেস গুলো থাকবে, বিশেষ করে ফার্নেস, হট ওয়াটার ট্যাঙ্ক, এয়ার কন্ডিশনার, অথবা ওয়াটার সফটনার,
কিংবা এই এই টাইপের যেগুলো রয়েছে আর কি, এগুলো অনেক সময় বাই আউট করা লাগতে পারে। বাই আউট করা বলতে যে দেখা গেল এগুলো হয়তো কোনো একটা কোম্পানির কাছ থেকে মাসিক যে ভাড়া সেই ভিত্তিতে হয়তো নেওয়া হয়েছে এই বাসায়, মাসিক কিস্তিতে। তো সেটি অনেক সময় ফার্নেস হতে পারে, যেগুলো বললাম আমি যে সেগুলো হতে পারে। বিশেষ করে হট ওয়াটার ট্যাঙ্কটা খুবই কমন এখানে। হট ওয়াটার ট্যাঙ্কটা আমরা মোস্টলি প্রত্যেকটা বাসাতেই, প্রায় প্রত্যেকটা বাসাতেই দেখি যে এটা হচ্ছে রেন্টাল বা ভাড়া দেয়া লাগে মাসে। $30, $40, $50 নির্ভর করে কোন কোম্পানির কাছ থেকে নেয়া এবং কত রিমেনিং রয়েছে। তো এইটা অনেক সময় বাই আউট করা যায়। বাই আউট বলতে যে সেলারকে বলা যে বাকি যে রিমেইনিং ব্যালেন্স আছে সে যেন এটা পে করে দেয়। তো সেলার আবার তখন ওই ওই টাকাটাও তখন সে হিসাব করে, ওই অর্থটাও হিসাব করে যে ওকে, তাহলে আমার বাড়ির দাম কত পড়তেছে, তাহলে আমি ওইটা আবার বাড়ির দামের সাথে অ্যাড করতে হবে। তো এই মেকানিজমগুলো আছে। সো আমরা যারা রিয়েল এস্টেট এজেন্ট আছি, আমরা বাড়ি কিনে দেওয়ার সময় এই বিষয়গুলো দেখি, পর্যবেক্ষণ করি যে আসলে এটার মধ্যে রেন্টাল কি কি আছে। আহ, অনেকগুলো আইটেম থাকলে সেখান থেকে বাই আউট করার কি সুবিধা আছে, বাই আউট করতে না পারলে এইটার আসলে রিনিউয়াল কিভাবে হবে, বা নতুন যিনি বায়ার আসবেন তিনি এটা কিভাবে ব্যবহার করতে পারবেন, বা তার নামে কিভাবে ট্রান্সফার হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা তখন কথা বলি, কমিউনিকেশন করি। তো সেইটা আহ, বললাম যে এটা আরেকটা আসলে খরচ। এছাড়াও আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে কিনবেন বা কিনেছেন, তারা জানেন যে সেখানে একটা মেনটেনেন্স ফি থাকে। ম্যানেজমেন্ট যে যে ম্যানেজমেন্ট কোম্পানি এটি ম্যানেজ করে কন্ডো বা অ্যাপার্টমেন্ট, তারা একটা মেনটেনেন্স ফি নেয়। এখন এই মেনটেনেন্স ফির মধ্যে অনেক সময় বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল অনেক কিছুই অ্যাড করা থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। অনেক সময় এটার সাথে ফ্রি লিফট, এলিভেটর যেটা সেটা কানেকশন থাকে। অনেক সময় কোনো এয়ার কন্ডিশনার থাকলে বাসায় সেটি এটার মধ্যে থাকে। তো এরকম ভাগ ভাগ আছে, এক একটা বিল্ডিংয়ে এক এক ম্যানেজমেন্টের এক এক রকম সিস্টেম। অনেক সময় আমি দেখেছি যে তুষার বা বরফ যখন জমে সেগুলো পরিষ্কার করা, ঘাস কাটা, কোনো রাস্তা যদি থাকে যে প্রাইভেট রোড, বা এটা এই নতুন অ্যাপার্টমেন্ট বা নতুন কন্ডো টাউন হাউস, এদের যে রোডটা সেই রোডটা রক্ষণাবেক্ষণের জন্য অনেক সময় ফি ধার্য করা থাকে। আহ, আমরা আহ, আমরা অনেক সময় দেখেছি যে পিওটিএল ফি থাকে, পিস অফ টাইটেল ল্যান্ড, পিওটিএল। তো সেটার মধ্যেও কি কি ভাগ থাকবে, এই এইটার মানে এই টাকাটা নেয়ার জন্য কোন খাতে কোন টাকাটা যাবে সেই ভাগগুলো দেয়া থাকে। এটা আমরা যখন কোনো একটা বাড়ি বা এরকম টাউন হাউস বা অ্যাপার্টমেন্ট কিনতে চাই আমাদের ক্লায়েন্টের জন্য, তখন আমরা এটা খুঁজে দেখি যে আসলে কি ধরনের খরচ রয়েছে। তো যখনই আপনি সবকিছু যোগ করবেন দেখবেন যে আপনি যদি 5% ডাউন পেমেন্ট আশা করেন, বাস্তবে আসলে এটা 5% না, এটার সাথে ক্লোজিং কস্ট বাবদ আরও 1.5% মিনিমাম আপনাকে অ্যাড করতে হবে, এটি 6.5% হয়ে যায়। এবং আমি সবাইকে বলি যে সবসময় একটা জরুরি অবস্থার জন্য একটা অতিরিক্ত ফান্ড রাখতে হবে। না, আপনি জানেন না যে আপনার বাসায় হঠাৎ করে কি সমস্যা হতে পারে। আপনি হয়তো হোম ইন্সপেকশন করেছেন, আপনি দেখেছেন বাসার সব কিছুই ভালো, কিন্তু আপনি বাসায় ওঠার পরে 1-2 মাস পরে দেখা গেল যে প্রচুর ঝড় হলো, কিংবা এখন তো উইন্টার আসছে, স্নো স্টোর্ম হতে পারে। অনেক সময় স্নো স্টোর্মে বাসার ছাদের চাল উড়ে যেতে পারে, এরপর কদিন পর দেখা গেল যে পানি পড়ছে। না, আপনি হয়তো হঠাৎ করে বুঝতে পারছেন না যে কি হলো, পানিটা কিভাবে পড়লো। হ্যাঁ, এটা তো আসলে আমাদের রুফগুলো তো মেটাল রুফ আর কয়টা বাসায় আছে, বেশিরভাগই হচ্ছে সিঙ্গেলস। তো এই সিঙ্গেলসগুলো অনেক সময় ঝড়ে উড়ে যেতে পারে যদি সেটার মানে শক্তপোক্ত না হয়, যদি না থাকে অনেক সময় হতে পারে সেটা। অনেক সময় রাকুন ছাদে হাঁটতে পারে, তখন হয়তো সরে যেতে পারে ছাদের চাল। তো যে কারণে পানি পড়তে পারে, বৃষ্টির সময় পানি হতে পারে, তো এগুলো মেরামত করা লাগতে পারে, সেগুলোর জন্য খরচ রয়েছে। অনেক সময় দেখবেন যে বেসমেন্ট ফ্লাডেড হয়, অর্থাৎ বাথরুম থেকে পানি লিক করতে পারে, পানি এসে পুরো বেসমেন্টে পানি তলিয়ে গেল, তখন কি করবেন? তো এগুলোর জন্য এক্সট্রা খরচ, তখন প্লাম্বার ডাকতে হবে, এটা ঠিক করতে হবে। অনেক সময় ফার্নেস কিংবা এয়ার কন্ডিশনার পরিবর্তন করা লাগতে পারে, হয়তো ফার্নেসের আয়ু শেষ হয়ে যাচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি আর নাই বেশি দিন, তখন এটা পরিবর্তন করা লাগতে পারে, এটার জন্য খরচ। তো এগুলো বিবেচনায় রাখতে হবে আপনাদের। তা আমি সবসময় বলে যে ধরেন $6 লাখ রেঞ্জের একটা যদি বাড়ি আপনারা কেউ কেনেন,
বছরে অ্যাটলিস্ট 5,000 থেকে 10,000 ডলারের একটা জরুরি ফান্ড এই বাড়িটার জন্য সঞ্চয় করে রাখতে পারলে ভালো। তাহলে আপনি অ্যাটলিস্ট সেফ সাইডে থাকতে পারেন। তো কানাডায় বাড়ি কেনার খরচের আদ্যপন্ত এই, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই বিষয়ে আমাকে লিখতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর বাড়ি বেচা কেনা সংক্রান্ত যে কোনো বিষয়, শুধুমাত্র যে খরচের বিষয় সেটা না, অন্য যে কোনো বিষয় জানতে আমাকে কল করতে পারেন। আমার ফোন নাম্বার 647-572-5600। আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস osmani.mahbub@gmail.com। আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.mahbubosmani.com। আমার কাছ থেকে বাড়ি কেনা বেচা সংক্রান্ত তথ্য পেতে পারেন একদমই ফ্রি। আমি ফ্রিতেই সবাইকে তথ্য দেই, কারণ আমি চাই যে আপনারা সবাই জানেন এটা একটা বড় ইনভেস্টমেন্ট আপনাদের লাইফের। এরকম একটা বড় ইনভেস্টমেন্ট করার আগে আপনি সব বিষয় সম্পর্কে জানেন, জেনে শুনে তারপরে আপনি মার্কেটে আগান, ইনভেস্ট করেন, বা আপনার প্রপার্টিটি ফার্স্ট টাইম প্রপার্টি হলে সেটি আপনি কেনেন। এবং আমার কাছ থেকে তথ্য পেতে গেলে আমার থেকে যে বাড়ি কিনতে হবে বা আমাকে দিয়ে বিক্রি করাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা পছন্দ করেছেন এই ভিডিওটি তারা শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে। কেউ যদি বাড়ি কিনতে আগ্রহী হয় তাদেরকে ভিডিওটি পাঠাতে পারেন আরও বিস্তারিত তথ্যের জন্য, বা আরও কোনো নলেজ নেয়ার জন্য। আমি সবসময় মনে করি যে আমি একজন মার্কেটার। আমার কাজ হলো বলা, যেহেতু আমি এই লাইনের মানুষ। আমার আমি সেকেন্ড হলো যে আমি সবসময় মনে করি আমি একজন নলেজ ব্রোকার। আমি রিয়েল এস্টেট ব্রোকার বা এজেন্টের চেয়েও বড় জিনিস হচ্ছে নলেজ ব্রোকার, কারণ আমার কাজ হলো রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়গুলো সুন্দরভাবে, ভালোভাবে, সহজভাবে আপনাদেরকে জানানো, বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছেন তাদের জন্য তো অবশ্যই। কারণ এই তথ্যের ঘাটতির কারণে অনেকে অনেক সময় সমস্যায় পড়েন। তো আমি চাই যে আপনারা ভালো করে জেনে বুঝে তারপরে মার্কেটে ইন করেন, মার্কেটে আসেন, রিয়েল এস্টেট মার্কেটে। এগেইন আমাকে ফোন করতে পারেন 647-572-5600 এই নাম্বারে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।